শীর্ষ সন্ত্রাসী যাদেরকে ইউনূস সরকার ৩ দিনের মাথায় ছেড়েছে, ৫ দিনের মাথায় সে একজন সেনা কর্মকর্তাকে হত্যা করল। আপনি একটা বিশেষ সরকার। আপনার প্রতি শতভাগ মানুষের সমর্থন ছিল। আপনি যেসব উদ্যোগ নিয়েছেন সেটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না। আপনি স্বপ্ন দেখাচ্ছেন আপনি একটি সুখময় শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, অথচ আপনার যেটা এখন এই মুহূর্তে দরকার সেটাতে আপনি ব্যর্থ হচ্ছেন। আপনি তো রাজনীতি করতে আসেননি, আপনি এসছেন একটি জনগণকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে আপনি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি বিদায় নেবেন। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যা যা করা দরকার আপনি সেটা করবেন। সবাই একটা নির্বাচন চাইছে, কারণ একটা নির্বাচন ছাড়া যে সরকার পাচ্ছে না, কোথাও সরকারের কন্ট্রোল নেই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য যে বিষয়টি আলোচনা করতে চাই, আপনারা শিরোনাম দেখে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যে ১-১১ কুশিয়াল লবরা কেমন করে আসতে পারলো। হ্যাঁ, সে কথাই বলবো। নিশ্চয়ই আপনি জেনে থাকবেন এমন কিছু ঘটনা আমাদের চারপাশে আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না, আর খালি চোখে আমরা যা দেখি তা পুরোপুরি সত্যি হয় না। এর পেছনেও অনেক সত্য লুকিয়ে থাকে। সেই লুকানো সত্যই বের করে আনবো আপনাদের জন্য। দর্শক, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর সর্বপ্রথম শুভেচ্ছা বার্তাটি পাঠিয়েছিলেন মিস্টার মোদি, এবং গত ৩.৫ মাস প্রায় ভারত বাংলাদেশের যে সম্পর্ক খুব স্বাভাবিকভাবেই চলছিল। দু একটা কথাবার্তা আপনার বাক্য বিনিময় সেটা তো আপনার অনেক কারণেই হতে পারে, এটা হয়ে থাকে প্রতিবেশীর মধ্যে। পরিবারে যেমন স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়, প্রতিবেশী দেশ রাষ্ট্র সমাজ এটা হয়ে থাকে, এটা খুব স্বাভাবিক। কিন্তু দেখতে হবে যে কূটনৈতিক এবং ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সেখানে কি অবস্থা ছিল। সেখানে খুব স্বাভাবিক ছিল। যেমন আপনার সরকার আমাদের কে ইলিশ খাইয়েছেন, প্রতি ১ কেজি বা ১.৫ কেজি ইলিশ আমরা কত কেজি খেয়েছি? কমপক্ষে ১৮০০ থেকে ২০০০ কেজি আমাদের কিনতে হয়েছে। কিন্তু ইউনূস সরকার ভারতের কাছে যে ৩,০০০ টন ইলিশ যেটি বিক্রি করেছেন সেটা কিন্তু ১২০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। তো এছাড়াও আরো যেসব বিষয় আছে নিশ্চয়ই আপনি মনে করতে পারেন। আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি হয়েছে, শেখ হাসিনা যে চুক্তি করেছেন সেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এতটা একতরফা, এতটা জনস্বার্থ বিরোধী চুক্তি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এবং এই চুক্তি নিয়ে ভারতের পার্লামেন্টে কংগ্রেস প্রশ্ন তুলেছে মোদী সরকারের বিরুদ্ধে যে আদানিকে কেন এই ধরনের পৃথিবীতে বিরল ঘটনার যে চুক্তি সেই চুক্তির সুযোগ করে দেওয়া হলো। তো সেসব নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে? আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন শুধু এই চুক্তিটি নয়, হাসিনার আমলে যেসব চুক্তি হয়েছে যেটা নিয়ে অনেকেই গলা ফাটিয়ে কথা বলেছেন, এটা এখনই বাতিল করা দরকার, এখনই এটা জনসমক্ষে প্রকাশ করা দরকার। এই সরকার গঠন হলো প্রায় ৪ মাস। এই ৪ মাসে কি সরকার একটি চুক্তি আপনার আমার সামনে আনতে পেরেছে? একটি চুক্তি কি তারা রিভিউ করেছে? একটি চুক্তিও কি তারা বাতিল করেছে? বুঝতে পারছেন কিছু? ইসকন ইসকন আপনি জানেন যে লোকটিকে গ্রেপ্তার করা হলো, তারপরই পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল, তাই নয় কি? তো ইসকনটা কি? এই ইসকনের এই ভদ্রলোকের পরিচয়টা কি? আমি চিনতাম না, আপনারা চেনেন কিনা জানি না। এটা ইসকনের ৩য় শ্রেণীর একজন নেতা। তো তাকে কেন গ্রেপ্তার করতে হলো হঠাৎ?
যেখানে মোদি আমাদেরকে পোর্ট্রেট করছে আমরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করি, সংখ্যালঘুদেরকে আমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করছি। যদিও এগুলো একদমই পুরোপুরি মিথ্যা, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু মোদী সরকার শুরু থেকে এটা বিশ্বব্যাপী পোর্ট্রেট করছে, সুতরাং এ বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার ছিল। তাহলে সরকার কেন সতর্ক হলো না? সরকার ভারতের সঙ্গে সবকিছুই করছে, হঠাৎ করে কেন এখানে উত্তেজনা জন্ম দিল? হ্যাঁ, সরকারের দরকার ছিল, কারণ সরকারের অনেক ব্যর্থতা ঢাকার জন্য এরকম একটি সিনারিও অনেক বেশি দরকার ছিল। দেখুন, এই সরকার যখন ক্ষমতায় আসলো, শপথ নেয়ার কিছু দিনের মধ্যেই রাষ্ট্রের চিহ্নিত দাগী অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হলো, যারা দীর্ঘদিন ধরে জেলবন্দী ছিল। দেখুন, এরকম একটি রাষ্ট্র যখন বিশেষ পরিস্থিতি, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কখন ঘটে? একটি রাষ্ট্রে যখন ক্রাইসিস মোমেন্ট হয়, তখন এই ধরনের একটি বিশেষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। আর বাংলাদেশের বিষয়টা ছিল আরো নজিরবিহীন। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর পৃথিবীর ইতিহাসে যে ঘটনা ঘটেনি, অর্থাৎ পুলিশ যারা জননিরাপত্তায় কাজ করে, হাসিনার সঙ্গে সঙ্গে তারাও পালিয়ে গেছে। তার কর্মস্থল অর্থাৎ থানা, পুলিশ স্টেশন ছেড়ে তারাও পালিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে এরকম ঘটনা আপনি দ্বিতীয়টা খুঁজে পাবেন না। তো সেই রকম একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে সরকারের উচিত ছিল জননিরাপত্তা, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা। সেখানে অপরাধীদেরকে আরো বেশি কন্ট্রোল করার জন্য, দাগী অপরাধীদেরকে আরো বেশি গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে শক্ত অভিযান পরিচালনা করা। সেটা না করে সরকার উপরন্তু বিতর্কিত জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত আছে, সত্যিকার অর্থে যারা জড়িত আছে, সেরকম কাউকে সরকার ছেড়েছে। আর শীর্ষ সন্ত্রাসীদেরকে সরকার তো ছেড়ে দিয়েছেই। তো এটার মাধ্যমে আমরা কি দেখেছি? শীর্ষ সন্ত্রাসী যাদেরকে ইউনূস সরকার 3 দিনের মাথায় ছেড়েছে, 5 দিনের মাথায় সে একজন সেনা কর্মকর্তাকে হত্যা করলো। অর্থাৎ যে ডাকাত একজন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, তাকে ইউনূস সরকার এসে 3 দিনের মাথায় ছেড়েছিল। তাহলে এই সরকার কি চাইছে? সরকার কি জননিরাপত্তা প্রতিষ্ঠিত করতে চাইছে, না জননিরাপত্তা বিঘ্নিত করতে চাইছে? সরকার মুখে বলছে একটা, কিন্তু ওদের কাজকর্মে দেখা যাচ্ছে অন্যটা। লিপ সার্ভিস দিয়ে কি একটা রাষ্ট্র চলে নাকি? আপনি মুখে বলবেন একটা, কাজে করবেন অন্যটা, এটা তো হতে পারে না। জননিরাপত্তা একটি রাষ্ট্রের অন্যতম প্রধানতম বিষয়। আপনি জননিরাপত্তার সঙ্গে আপনার সমস্ত কিছু জড়িত। আপনার জীবন আচার, আপনার শিক্ষা দীক্ষা, ব্যবসা প্রতিষ্ঠান, উৎপাদন, আমদানি রপ্তানি, আপনার একটা দেশের সবকিছুই জননিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। অথচ আপনি এই জায়গাটাই সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন পর্যন্ত আপনার সরকারের 4 মাস অতিবাহিত হয়েছে, জননিরাপত্তা কি আপনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন? পুলিশের মধ্যে যে অচলাবস্থা দেখা দিয়েছে সেটা এখনো চলছে। পুলিশের যেসব ঘটনা ঘটছে সেটা প্রকাশযোগ্য না। পুলিশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এত ব্যাপক এবং গভীরতর হয়েছে, সে বিষয়ে আপনি 4 মাসেও এটা মিট আপ করতে পেরেছেন? কতটুকু পেরেছেন? পুলিশের মধ্যে যে বৈষম্যের যে ছড়াছড়ি বইছে, সেই বৈষম্য আপনি কতখানি কমিয়ে আনতে পেরেছেন? আপনি বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে আপনি ক্ষমতায় এসে আপনি বৈষম্যের বন্যা বয়ে দিচ্ছেন, ঝোড়ো হাওয়া বইছে। কোথায় নেই বৈষম্য? পুলিশে বৈষম্য, জনপ্রশাসনে বৈষম্য, সমাজে বৈষম্য, আপনি সব জায়গায় বৈষম্য নিয়ে বসে আছেন। আপনি একটি গণতান্ত্রিক উত্তরণের কথা বলে এসে আপনি রাজনীতির চোরা গলিতে আপনি ঢুকে গেছেন। আপনি তো রাজনীতি করতে আসেননি, আপনি এসছেন একটি জনগণকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে আপনি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি বিদায় নেবেন। এটাই আপনার প্রধান দায়িত্ব। অর্থাৎ আপনার প্রধান কর্তব্য হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যা যা করা দরকার আপনি সেটা করবেন। কিন্তু সেটা না করে আপনি এখন সংস্কারের নামে আপনি যেসব উদ্যোগ নিয়েছেন, সেটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না।
জনগণ খুব দ্রুত একটি নির্বাচন কামনা করছে। আমি এর মধ্যে গত অন্তত 2 সপ্তাহ ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলেছি, শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, চাকরিজীবীদের সঙ্গে কথা বলেছি। সবাই একটা নির্বাচন চাইছে, কারণ একটা নির্বাচন ছাড়া যে সরকার পাচ্ছে না, কোথাও সরকারের কন্ট্রোল নেই। আপনি একটা সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি একটা বিশেষ সরকার, আপনার প্রতি শতভাগ মানুষের সমর্থন ছিল, অথচ আপনি একটা বাজার সিন্ডিকেট আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই ব্যর্থতা কার? আপনি এই ব্যর্থতা কেন স্বীকার করছেন না? আপনি না পারলে চলে যান। সরি আমি এভাবে বলার জন্য, কিন্তু সত্যি মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সত্যি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বাজারে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ডিসেম্বর মাস চলে যাচ্ছে, এখন আলুর কেজি 7 টাকা। আজকে বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য উপদেষ্টা বললেন আগামী মাসে নাকি আলুর দাম কমবে। কি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না বাণিজ্য মন্ত্রীর এই মহা সুসংবাদ খবর শুনে। এত সুখবর দিলেন আপনি। আরে ভাই, জানুয়ারিতে আলুর দাম কমবে, সেটা আপনাকে ঘোষণা দিতে হবে? আমরা তো আলুর দেশের মানুষ, আলু খেয়েই তো বড় হয়েছি। আলুর দাম তো ডিসেম্বরে আপনার 15 টাকা 20 টাকায় চলে এসেছে। আলুর দাম কেন এখনো 7 টাকা থাকবে? সেটার জবাব কি? কেন আপনি বাজার সিন্ডিকেট ভাঙতে পারছেন? আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি কি জবাব দেবেন? সঙ্গত কারণে প্রশ্ন উঠতে পারে যে আপনি আলুর দাম কেন কমাতে পারছেন না। আপনি বাজার সিন্ডিকেট ভাঙতে পারেননি। আপনি এই জাতিকে আপনি স্বপ্ন দেখাচ্ছেন আপনি একটি সুখময় শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, অথচ আপনার যেটা এখন এই মুহূর্তে দরকার সেটাতে আপনি ব্যর্থ হচ্ছেন। তাহলে আপনার উপর আমি কিভাবে আস্থা রাখবো? জনগণ কিভাবে আস্থা রাখবে? আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন সেটার পিছনে যে অন্য রহস্য আছে, সেটা আমি 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 যদি মনে করি, আপনি কি আমাকে ভুল বলতে পারবেন? কারণ আপনি তো আসল কাজটাই করতে পারছেন না। যে কাজটা আপনার সর্বাগ্রে করা দরকার সেটাই আপনি করতে পারছেন না। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসে আছেন, সেই মানুষগুলোর সুচিকিৎসা আপনি দিতে পারছেন না। তারা রাস্তায় নেমে এসেছিল, তাদের অনেকে অনেক জায়গায় অভিযোগ করছে। তা আপনি পুরো জাতি, আপনি কিছু আহ, 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 যারা এই ফ্যাসিস্টের বিদায়ে সর্বোত্তম ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে আপনি সুচিকিৎসা দিতে পারছেন না। ভাবা যায়? সেই মানুষগুলো এখনো চোখ হারানো, পা হারানো, হাত হারানো মানুষগুলোর অসহায়ত্ব দেখলে বুক কেঁপে ওঠে। তাদেরকে আপনি সুচিকিৎসা দিতে পারছেন না, আর বলছেন আপনি জাতিকে আপনি একটা বেহেশত বানিয়ে দিবেন। এটা কি হাস্যকর লাগছে না? এটা ভাবা যায়? এটা তো মকারি। কি করে ভাবা যায় এটা? সুতরাং এসব থামান, প্লিজ এসব থামান। এসব করে তো লাভ নেই। আপনি আপনার কাজটুকু করুন, জাতির ভাগ্য নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। এই জাতির ভাগ্য নিয়ে জাতিকেই ভাবতে দেন। আপনি তো পাচ্ছেন না ভাই। না পারলে আপনি কেন চেয়ার আটকে রেখে বসে আছেন? ইউ শুড গো অ্যাওয়ে। বহু মানুষ আছে, 18 কোটি মানুষের দেশে রাষ্ট্র চালানোর বহু মানুষ, যোগ্য মানুষ বসে আছে। আপনি জায়গা ছেড়ে দেন। এই সাধারণ মানুষকে হয়তো স্বপ্ন দেখাবেন না প্লিজ। এই সহজ সরল মানুষকে নিয়ে খেলা করবেন না। বিদেশি প্রভুদের স্বার্থ হাসিল করতে গিয়ে আমাদেরকে বিপদাপন্ন করবেন না। এই সম্ভাবনায় দেশটাকে আপনি নষ্ট করে দিবেন না, ধ্বংস করে দিবেন না প্লিজ। আফগানিস্তান, ইরাক, ইরান বানাবেন না প্লিজ। দর্শক, প্রসঙ্গে আসি। বলছিলাম ভারত বাংলাদেশের সম্পর্ক। ইসকনটা এই সরকারের। আসল কথা হচ্ছে আপনার আমার মাথায় কাঁঠাল ভেঙে সরকার জয় উল্লাস করছে, অর্থাৎ সরকার খুব আনন্দ পাচ্ছে, বিজয় উল্লাস করছে। আমাদের সবাইকে দেশপ্রেমিক সাজিয়ে দিতে পেরেছে, রাজনীতিবিদদেরকে ঐক্যের মঞ্চে ডাকতে পেরেছে, ঐক্য প্রতিষ্ঠিত করতে পেরেছে। সরকার এক ডিলে দুই পাখি মেরেছে। অর্থাৎ নির্বাচনটা ভাবা পরে, আগে দেশটা তো বাঁচাও, দেশপ্রেমের পরিচয় দাও। আপনাদের
নিশ্চয়ই মনে আছে, সেটা 2007 সালের কথা। ডক্টর ইউনূস যখন বাংলাদেশের 111 সরকার প্রতিষ্ঠিত হলো, ডক্টর ইউনূস রাজনৈতিক দল গঠন করার জন্য তৎপর হয়ে উঠলেন। যদিও তখন জরুরি অবস্থা চলছিল, আর জরুরি অবস্থায় রাজনীতিকরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু ওই সরকারেরই একটা অংশ ছিলেন, অদৃশ্য অংশ ছিলেন, ফলে ডক্টর ইউনূসের জন্য ছিল সবকিছু মাপ। ডক্টর ইউনূস আইনের তোয়াক্কা করেননি। ডক্টর ইউনূস ইচ্ছা মতো তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পেরেছিলেন। এবং আপনি জেনে থাকবেন যে ওই সময় যে ধরনের কর্মকাণ্ড তিনি করেছিলেন, সেটা এক কথায় খুবই আপত্তিজনক। তিনি রাজনীতিবিদদেরকে অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন, বলেছিলেন এদেশের রাজনীতিবিদরা টাকার জন্য রাজনীতি করেন, বলেছিলেন এদেশের উন্নয়ন তারা চান না, কারণ উন্নয়ন না করলেই যে সাহায্য সহযোগিতা আসে সেটা তাদের পকেটে যেতে পারে। বুঝতেই পাচ্ছেন রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রসঙ্গে ডক্টর ইউনূসের মনোভাব কতটা বিরূপ। ডক্টর ইউনূস রাজনৈতিক দল গঠন করে যে ক্ষমতায় বসতে চেয়েছিলেন, আজকে তিনি কালের পথ পরিক্রমায় সেই চেয়ারে বসে আছেন ইতোমধ্যে। সুতরাং তাদের সেই পশ্চিমা বন্ধুরা এত সহজে এত বড় সুযোগ হাতছাড়া করবেন? আপনি কি ভাবছেন তাই? নো, নো ওয়ে। তারা এবার সে সুযোগ নিতে চাইছে। অপূর্ণ বাসনা ডক্টর ইউনূস যেটা নিজে করতে পারেননি, কিংস পার্টি, এখন সেই কিংস পার্টি করার জন্য ওনার এই ধরনের সিন ক্রিয়েট করার দরকার ছিল। ইসকন পরিস্থিতি, ইসকনের নেতাকে গ্রেপ্তার করার দরকার ছিল। আপনারা নিশ্চয়ই দেখবেন তার যে সমন্বয়করা, উনি যখন প্রথম আসলেন ফ্রান্স থেকে শপথ নেয়ার জন্য, উনি বিমানবন্দরে প্রথমেই তার বক্তৃতায় বলেছিলেন, এরা হচ্ছে আমার প্রাথমিক নিয়োগকর্তা, আমার কথা সবাইকে শুনতে হবে। লক্ষ্য করুন, নো, ডক্টর ইউনূস, আপনার এই কথাটি ছিল স্বৈরাচারের অন্যতম স্বরূপ। কারণ একজন সরকার প্রধান কখনো এই ভাষায় কথা বলতে পারে না, বলা উচিত নয়। আপনাকে জনগণের কথা শুনতে হবে, আপনার কথা জনগণ শুনতে বাধ্য নয়। আপনি জনগণের কল্যাণের জন্য কাজ করবেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। এখানে সে জনগণকে আপনার মতামত, আপনার কথা শুনতে বাধ্য করা আপনার কাজ নয়। এটা কোনো সরকার প্রধানেরই কাজ নয়। এটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে জনগণই হচ্ছে সবচেয়ে বড় উপলক্ষ। জনগণের কথাই হচ্ছে শেষ কথা। জনগণ যেভাবে চাইবে সরকার সেভাবেই চলবে। আপনার কথা জনগণ শুনবে না। যে কথা বলছিলাম, সেই 7 সালের যখন উনি করেছেন, রাজনৈতিক দল গঠনের জন্য তৎপরতা চালাচ্ছিলেন, সেই সময় এই ভাষায় যখন তিনি রাজনীতিবিদদেরকে গালমন্দ করছিলেন, এক পর্যায়ে মানুষ সেটার বিপক্ষে দাঁড়ালো এবং ডক্টর ইউনূস রাজনীতির অন্তরালে চলে গেলেন। -2 ফর্মুলার চেষ্টা করা হয়েছিল, সেটাও বাস্তবায়ন হয়নি, কারণ মানুষ সেটাকে সাড়া দেয়নি। এখানেও পশ্চিমা এবং ভারত এবং আমেরিকার যৌথ ছিল, প্রচেষ্টা ছিল, কিন্তু সেটাতে তারা সাড়া দেয়নি। তো বুঝতেই পাচ্ছেন ডক্টর ইউনূসের সেই অপূর্ণ বাসনা কেন তিনি পূরণ করতে চাইছেন। সমন্বয়কদের দিয়ে কিংস পার্টি গঠন করে তিনি চাইছেন তাদের হাতে কোনো না কোনো ফরম্যাটে তাদের হাতে ক্ষমতা থাকবে। এখানে ইসলামিস্টদের উপর উনি ভর করার চেষ্টা করছেন। আপনি পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কটি আপনি ডেভেলপ করতে চাইছেন, আমি বলছি না যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করাতে কোনো সমস্যা আছে, কিন্তু আপনি ভারত
হাসিনার জন্য ক্ষেপে নাই, ইসকনের জন্য ক্ষেপে নাই, ভারত ক্ষেপেছে। ভারত আপনার এই প্রতিক্রিয়াটা দেখিয়েছে আপনি যখন পাকিস্তানের সঙ্গে অসম্ভব দ্রুততায় আপনি সম্পর্ক উন্নয়নের দিকে পা বাড়ালেন, তখন ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে। এটা খুব অস্বাভাবিক আমি মনে করি না, কারণ ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে তাদের যে অবদান সেটা অনস্বীকার্য। কিন্তু সত্যিকার অর্থে ভারত বিশেষ করে হাসিনার ফেসিবাদ আমলে যে সম্পর্ক ছিল সেটা তো আসলে সম্পর্কই ছিল না। একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সঙ্গে কখনোই এরকম নগ্ন সম্পর্ক হতে পারে না। সেটা ছিল তার দিল্লি দাস হিসেবে সে পরিচিত ছিল, এবং বানুত্যতা মোদি যা বলেছে সে তাই করেছে। অথবা সে উপরন্তু যেচে গিয়ে বলেছে, দাদা তুমি কি চাও বলো, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। সত্যিকার অর্থে এটা কোনো সম্পর্কই ছিল না। এখানে সরকারের যেটা করতে পারে সেটা একটা দ্বিপক্ষীয় পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি সম্পর্ক ডেভেলপ করতে পারতো, ডেভেলপ করা উচিত পারতো, এটা এখনো উচিত, এটা করতে হবে, এর কোনো বিকল্প হতে পারে না। একটি ভারতের মতো একটি প্রতিবেশীকে বাদ দিয়ে বাংলাদেশের মতো দেশ কখনো সুস্থ স্বাভাবিকভাবে চলবে এটা কল্পনা করাটাও ঠিক নয় বলে আমি মনে করি। এটা প্রায় অসম্ভব ব্যাপার। একটা মিনিমাম একটা সম্পর্ক মেনটেন করেই চলতে হবে, তবে সেটা অবশ্যই হতে হবে দুদেশের জনস্বার্থকে কেন্দ্র করে, দুদেশের জনগণের ভ্রাতৃত্বের ভিত্তিতে হতে হবে। সেটা কোনো একক দাদাগিরির উপর প্রতিষ্ঠা পেতে পারে না। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে আপনি যে সম্পর্কটি ইতিমধ্যে করতে যাচ্ছেন সেটা কতখানি আমাদের সমাজ সংস্কৃতি, আমাদের নিরাপত্তার জন্য কতখানি কার্যকর ভূমিকা রাখবে সেটিও ভেবে দেখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আপনি ইতিমধ্যে পাকিস্তানিদেরকে নিরাপত্তা ক্লিয়ারেন্স ছাড়াই আপনি নাগরিকদেরকে বাংলাদেশে প্রবেশাধিকার দিয়েছেন। এটা কি যথেষ্ট বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন? এটা কি একটু আপনার আপনার মনে হয় না যে আপনি ভুল পথে পা বাড়িয়েছেন? 53 বছর ধরে বাংলাদেশের কোন সরকার যেটা করতে পারেনি বা করেনি, সেটা আপনার কেন মনে হলো যে আপনাকে এখনই করতে হবে? আপনি এটা কার জন্য করেছেন, কার স্বার্থে করেছেন? আপনি কি বাংলাদেশের জনগণের স্বার্থে করেছেন, নাকি কোনো বিদেশি প্রভুর ইন্ধনে করেছেন, নাকি অন্যজনকে আপনার হ্যাডম দেখানোর জন্য করেছেন? এই হ্যাডম দেখানো যে কারণে আপনি সেটা করেন, এটা কি আপনার আমাদের জননিরাপত্তার জন্য, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য যথেষ্ট কিনা? আমাদের জাতীয় নিরাপত্তার জন্য যদি হুমকি সৃষ্টি করে, এই ধরনের সম্পর্ক আপনি কেন করবেন? পাকিস্তানে আপনি যখন তখন বোমা ফোটে, সেখানে জঙ্গিবাদের একটা উর্বর ভূমি হিসেবে পাকিস্তান পরিচিত। আপনি তার দেশের নাগরিককে আমাদের দেশে অবাধ প্রবেশাধিকার দিতে পারেন না? আপনি কি আমার নিরাপত্তার কথা ভেবেছেন? আপনি কি জাতীয় নিরাপত্তার কথা ভেবেছেন? আপনি কি এদেশের সামগ্রিক নিরাপত্তার কথা ভেবেছেন? আপনি অন্যজনকে বৃদ্ধাঙ্গুল দেখাতে গিয়ে একজনের সঙ্গে আপনি যাতা করবেন, আপনি কি এটা কি বলে ওই যে উঠতি বয়সের তরুণদের মতো প্রথম প্রেমের মতো ব্যাপার নাকি? যে হ্যাঁ আমার ইচ্ছা হয়েছে, আমি কোনো কথা শুনবো না, আমি এটাই করব। তুমি আমাকে পছন্দ করো না, ঠিক আছে আমিও দেখিয়ে দেব। বিষয়টা কেমন নাকি? আমি আপনাদেরকে সরকারকে বলতে চাই এই জায়গায় এখনই থামুন, আস্তে চলুন।